আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় বীমা দাবি পরিশোধে বীমাকারী, বীমা গ্রাহক ও সার্ভেয়ারদের ভূমিকা। আপনারা অবগত আছেন যে দেশে ৪৬টি নন লাইফ বীমা কোম্পানি অগ্নি, নৌ, মোটর ও বিবিধ ঝুঁকি গ্রহণ করে গ্রাহকদের সম্পদের ক্ষতিপূরণের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। কোনো সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি হলে বীমা কোম্পানিসমূহ ক্ষতিপূরণ নিরূপণের জন্য সার্ভেয়ারকে নিয়োগ দিয়ে থাকে। এখানে সার্ভেয়ারদের ভূমিকাই সবচেয়ে বেশি। সার্ভেয়ার একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান যারা বীমাকারী এবং বীমা গ্রহীতাদের মাঝে ক্ষতিপূরণের সংক্রান্ত বিষয়ে সেতু বন্ধনের কাজ করে থাকে। বীমা কোম্পানি এবং সার্ভেয়ারদের বিষয়ে বীমা গ্রাহকদের অনেক আপত্তি রয়েছে। আবার সার্ভেয়ারদেরও বীমা গ্রহীতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে থাকে। বীমাকারী ও সার্ভেয়ার এবং বীমা গ্রহীতাদের মাঝে আঁতাতের অভিযোগ করা হয় মাঝে মাঝে। এরকম পরিস্থিতিতে বীমা দাবি পরিশোধে বীমাকারী, বীমা গ্রাহক ও সার্ভেয়ারদের ভূমিকা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বদিউজ্জামান লস্কর এবং রাফি অ্যাডজাস্টার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার জনাব মোহাম্মদ গোলাম মাহমুদ মিন্টু এবং উপস্থাপনা এবং গ্রন্থনায় রয়েছে আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। আমি প্রথমেই জনাব বদিউজ্জামান লস্কর সাহেবের কাছে জানতে চাইব, বীমা দাবি উত্থাপিত হলে আপনারা অর্থাৎ একটা কোম্পানি কী পদক্ষেপ গ্রহণ করে থাকে, একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক আবুল কালাম আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। মূলত আমার কাছে যে কোশ্চেনটি ছিল সেটি হলো যে সার্ভেয়ার দুর্ঘটনা ঘটলে সার্ভেয়ার নিয়োগের ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করে থাকি। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে যেমন মোটর ইন্স্যুরেন্স, যদি একটা ইন্স্যুরেন্স দুর্ঘটনা পতিত হয়, কোনো গ্রাহক তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হলে আমরা সার্ভেয়ারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিই। দেওয়ার পরে সার্ভেয়ার সাথেই ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে ঘটনাস্থল কোথায় গেলে কিভাবে তাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পরে তারা সেটাকে দেখে যে সমস্ত ক্ষতি হয় সেই ক্ষতির জন্য একটা লস ইনভেন্টরি সেটা তৈরি করে। আমরা দ্রুততার সাথে আমাদের কোম্পানি সবসময় সেটা ফলো আপের উপরে থাকে যে সার্ভেয়ার নিয়োগ দেওয়ার পরে ক্লায়েন্টের কাছে সার্ভেয়ার গিয়েছেন কিনা, সার্ভেয়ার ক্লায়েন্ট দ্রুত সার্ভিস পাচ্ছে কিনা, ক্লায়েন্ট সন্তুষ্ট কিনা, তার কোনো কোয়ারিজ আছে কিনা। অর্থাৎ অনেক গ্রাহক আছে যে দুর্ঘটনা হওয়ার পরে যে সমস্ত প্রয়োজনীয় পেপার সাবমিট করতে হয় সেই সমস্ত সাবমিট করার পেপার সম্পর্কে ধারণা থাকে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা সার্ভেয়ারদেরকেও অনুরোধ করে থাকি। পাশাপাশি আমাদের তরফ থেকে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমরা এটা হোয়াটসঅ্যাপ করে থাকি যে আপনার এই জিনিসগুলা, এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা আপনি রেডি রাখেন, সার্ভেয়ার আপনার সন্নিকটে পৌঁছায় যাবে এবং সেবা দেওয়ার জন্য তারা অবশ্যই চেষ্টা করবে। সার্ভেয়ার যখন দুর্ঘটনা পরিদর্শন করে, পরিদর্শনপূর্বক আমরা সার্ভেয়ারের কাছ থেকে লস অফ ইনভেন্টরি অর্থাৎ তার লসের যে ক্ষতি যেটা হয়েছে, যেমন একটা গাড়ি দুর্ঘটনা হলে কিছু, যেমন একটা গাড়ির একটা অংশ পরিবর্তনযোগ্য বা 2-3টা অংশ পরিবর্তনযোগ্য, কিছু অংশ মেরামতযোগ্য, এই টাইপের একটা ইনভেন্টরি তৈরি হওয়ার পরে গ্রাহক অর্থাৎ যে ইন্স্যুরেন্সটা করেছে সে এবং সার্ভেয়ার দুইজনের মাঝখানে সেটা একটা লিখিত আকারে সিগনেচারই হয়। বদিউজ্জামান কাছে আমি একটু পরে আবার আসবো। ধন্যবাদ। আমি জনাব গোলাম মাহমুদ মিন্টু ভাইয়ের কাছে জানতে চাইব, সার্ভেয়ার হিসেবে যখন আপনারা নিয়োগ পান সেক্ষেত্রে আপনাদের ভূমিকাগুলো তখন কি হয়?
কোনো ক্ষতিপূরণের জন্য বা ক্ষতি নিরূপণের জন্য যখন আপনারা বিমা কোম্পানি থেকে নিয়োগ পান, সে সময় আপনাদের কি ভূমিকা থাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাই এশিয়ান টিভিকে আমাকে ডাকার জন্য। বিমাকারী পরিষদের বিমাকারী ও বিমা গ্রাহক ও সার্ভেয়ারদের ভূমিকা প্রসঙ্গে যে আলোচনা সভায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনার দর্শকবৃন্দকে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আসলে বিমা কোম্পানি করতে সার্ভেয়ারদের নিয়োগের প্রথমেই আমরা কিন্তু সার্ভেয়ারদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার চেষ্টা করি এবং যত দ্রুত সম্ভব আমরা ঘটনা বিমা গ্রাহকের সাথে। জি, হ্যাঁ, বিমা গ্রাহক আমরা বিমা গ্রাহকতা বলি, গ্রাহকের সাথে যোগাযোগ করি এবং বিমার বিষয়বস্তুর প্রেক্ষিতে আমরা জরিপের পূর্বে যেন মালামালগুলি না সরানো হয় এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর পরে আশেপাশের লোকজনের সাথে আলাপ আলোচনা করি, ঘটনার কারণ, দুর্ঘটনার বিভিন্ন ক্ষতির পরিমাণ কী হতে পারে এটা জানার চেষ্টা করি। পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত সম্পত্তি আমরা ইনভেন্টরি করি। এখানে ইনভেন্টরি মোটর হলে এক ধরনের, ফায়ার হলে এক ধরনের, এক্সেট্রা হলে আরেক ধরনের হয়ে থাকে। তো আমাদের ক্ষেত্রে বিষয়ে আমি মোটরের ব্যাপারে বলি যে আমরা প্রথমেই যে মোটরে যে দেখি যে আমরা চ্যাসিস নম্বরটা দেখি, তারপরে হলো ইঞ্জিন নম্বরটা দেখি যে সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা এগুলি আমরা দেখি। আর ফায়ার যদি হয় তাহলে আমরা এখানে 4টা ক্যাটাগরি করি যে এটা ফুললি বার্নড, পার্সিয়াল বার্নড, ওয়াটার ইফেক্টেড এবং সাউন্ড কন্ডিশন কী আছে এটা আমরা একটা তালিকা করি। তালিকা করার পরে ইনস্যুড, কোনো সময় ইন্স্যুরার কোম্পানির কনসার্ন ডিপার্টমেন্ট, ক্লেমস ডিপার্টমেন্ট বা আন্ডার রাইটিং ডিপার্টমেন্টের লোকজন যায়, এখানে আমরা যৌথ সিগনেচার করি একমত হয়ে। এইভাবে আমরা জরিপ কার্যটা সম্পন্ন করে থাকি। জি, থ্যাংক ইউ জনাব মিন্টু সাহেবকে। আমি লস্কর সাহেবের কাছে আবারও জানতে চাইব, অগ্নি বিমা দাবি উত্থাপিত হলে বিমা কোম্পানিসমূহ যে জাতীয় ডকুমেন্টস চায়, ঠিক পলিসি করার সময় সে জাতীয় ডকুমেন্টস চায় না, এটার কারণ কি বলেন? অ্যাকচুয়ালি অগ্নি বিমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আছে। যখন ইসে যায় আপনার সার্ভেয়াররা আপনার ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শনে যায়, তখন কিছু ইফেক্টেড এরিয়া থাকে। যেমন ইফেক্টেড এরিয়া যদি আপনার মেশিনারিজ হয় তাহলে একরকম, যদি আপনার গোডাউন হয় একরকম, ওয়্যার হাউস হয়, অনেক সময় দেখা যায় যেটা যে ফিনিশ গুডস, র মেটেরিয়ালস এরকম সবগুলাই হয়। তো এই সব যখন আপনার একটা গোডাউনে আগুন ধরে, ফ্যাক্টরি গোডাউন অথবা ফ্যাক্টরির ফিনিশ গোডাউন, অনেক সময় ফ্যাক্টরিতে 2-3টা গোডাউন থাকে, একটা র মেটেরিয়ালস গোডাউন, একটা ফিনিশ গোডাউন, একটা স্টোর গোডাউন। এই ফিনিশ র মেটেরিয়ালস গোডাউনের সে ধরেন আপনার আগুন ধরছে, এখন আগুন ধরছে, এখানে কি পরিমাণ মাল ছিল এই মালটা বেসিক্যালি সব পুড়িয়ে গেছে। এখন কি পরিমাণ মাল ছিল এটা আপনি কেমনে বুঝবেন? সার্ভেয়ার তো অন্তরাত্মা দিয়ে বোঝার তার কোনো সুযোগ নাই যে এই জায়গায় ছিল। তখন একটা ডকুমেন্টারির প্রয়োজন আসে। এই ডকুমেন্টারিটা কি হলো যে আপনি যে মালামাল ক্রয় করছেন, ব্যাংকিং, আপনি গত 3 মাস ধরে যে মাল কিনছেন, সে মাল কিভাবে কিনছেন? ব্যাংকিং চ্যানেলে। কারণ গভর্নমেন্টের একটা রুলস আছে, আপনারা সবাই জানেন, আমাদের সার্ভেয়ার মিন্টু ভাইও জানেন, আপনিও জানেন, যে 5,000 টাকার উপরে হলে আপনাকে ব্যাংকিং চ্যানেলে আপনাকে এটা করতে হবে, ক্রয় করতে হবে এবং সেখানে ট্রেজারি চালান দিতে হবে, অর্থাৎ গভর্নমেন্টকে ট্যাক্স ব্যাক দিতে হবে। এখন আমি যখনই ওয়্যার হাউসে গেল, তখন আমার এটাকে প্রমাণ করার জন্য লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ সে ব্যাংকের থেকে একটা স্টেটমেন্ট নেবে যে তার গোডাউনে কী পরিমাণ মাল ছিল, এই মালের যে পরিমাণ স্টেটমেন্টটা সে নিল সেই পরিমাণ তার ব্যাংকিং ট্রানজ্যাকশান সাপোর্ট করে কিনা, সে ডকুমেন্টসটা দিতে হবে, সে ডকুমেন্টসটা তাকেই করতে হবে। কিন্তু এটা যখন আমি পলিসি করার জন্য যাই, তখন কিন্তু এটা আমার চাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি গোডাউনে গেলাম, এখন গোডাউনে তো উনি দাবি করলো যে আমার 10 কোটি টাকার ক্ষতি হয়েছে, এখন সেই 10 কোটি টাকার মাল ছিল কি ছিল না, একজন সার্ভেয়ার কীভাবে সেটা করবে? আচ্ছা, মোট কথা আপনার কথা যেটা বোঝা গেল সেটা হলো পলিসি করার সময় তো কনসিকুয়েন্টাল এই ডকুমেন্টসগুলো চাওয়ার কোনো সুযোগ থাকে না। যখন এই দুর্ঘটনা ঘটে তখন এই প্রুভ করার জন্য আপনার কি পরিমাণ ক্ষতি হলো, তখন এই ডকুমেন্টসগুলো
দরকার হয়। ধন্যবাদ লস্কর সাহেবকে। আমি মিন্টু ভাইয়ের কাছে আবারও জানবো, অগ্নিবীমা দাবির সার্ভে করার সময় বীমা গ্রহীতার কাছ থেকে আপনারা কি কি তথ্য চেয়ে থাকেন, এই কথাটা শুনবো একটু বিরতির পর। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা জনাব মিন্টু সাহেবের কাছে জানছিলাম যে অগ্নিবীমার ক্ষেত্রে আপনারা কি কি তথ্য চেয়ে থাকেন। আসলে অগ্নি বীমার দাবি সার্ভে করার জন্য অনেক তথ্যগুলোর প্রয়োজন হয়। তো তা নির্ভর করে হলো ক্ষয়ক্ষতির ব্যাপকতা, ধরন এবং বাস্তবতার নিরিখে। এখানে একটা কথা বলার প্রয়োজন অনুভব করতেছি। অগ্নিকাণ্ড হলেই বীমাগ্রহীতা সব পুড়ে গেছে বলে, অর্থাৎ ডাউট অফ বেনিফিটের সম্পূর্ণ সুবিধাটা নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং মজুদ রেজিস্টার, যেটা আমরা স্টক রেজিস্টার, হ্যাঁ, এবং যে স্টক রেজিস্টার এটা কাঁচা হতে পারে বা কম্পিউটারাইজ হতে পারে, এটা আমরা তাৎক্ষণিক এটা সংগ্রহ করার চেষ্টা করি, দিয়ে আমরা সিগনেচার করে ফেলি। তার পরবর্তীতে আমরা চাই হলো জিডি এন্ট্রি কপি, ক্ষেত্র বিশেষ আমরা মানে পুলিশ ফাইনাল রিপোর্ট, ফায়ার লাইসেন্স, ফায়ার ব্রিগেডের চূড়ান্ত রিপোর্ট, তারপরে হলো আপনার ক্ষতিগ্রস্ত মালামালের ক্রয় এবং বিক্রয় ক্যাশ মেমো, ইনভয়েস, মজুদ বিবরণী, স্টক রেজিস্টার, সেল রেজিস্টার এবং বৈধ বৈদ্যুতিক এবং গ্যাস সংযোগের কাগজপত্র এবং অগ্নি প্রতিরোধক ব্যবস্থার সরঞ্জাম আছে কিনা সেগুলি আমরা দেখি। দেখার পর এর সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কাগজপত্র আমরা দেখি, প্রায় মোরাললেস 36 বা 42 ক্ষেত্র বিশেষ সাবজেক্ট অনুযায়ী আমরা এই ডকুমেন্টগুলো আমরা চেয়ে থাকি। জি, ধন্যবাদ জনাব মিন্টু ভাইকে। আমি লস্কর ভাইকে আবারও জানতে চাইব, কথিত আছে, আমরা সবাই জানি, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা বা একটু চাপে রাখার জন্য বিমা কোম্পানিগুলো সার্ভারদের উপর চাপ সৃষ্টি করে। আপনি কি মন্তব্য করবেন? বেসিক্যালি কথাটা ঠিক নয়, আমি এটার সাথে একমত নয়। কেন একমত নয়? ইন্স্যুরেন্স কোম্পানি বেসিক্যালি ক্লায়েন্টদের ক্ষতিপূরণটা যদি ঠিকমতো দেয়, পরিশোধ করে সময় মতো এবং তার ক্ষতির সাথে সামঞ্জস্য রেখে সার্ভেয়ারের রিপোর্টের ভিত্তিতে যদি পেমেন্টটা করে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির সুনাম বৃদ্ধি পায়, আস্থা বৃদ্ধি পায়, আস্থা, অর্থাৎ সুনাম বৃদ্ধি পায়, আস্থার তৈরি হয়। তো বেসিক্যালি আমাদের মার্কেটটা নেতিবাচক একটা এমনিতেই ধারণা আছে। বর্তমানে গত বেশ কিছুদিন ধরেই আমরা প্রত্যেকটা কোম্পানি দেখতেছি যে ক্লেমসটা দেওয়ার চেষ্টা করতেছে এবং আস্থার মার্কেটে একটা আস্থার পরিবেশ যেটা সেটা তৈরি করার চেষ্টা করছে। তাহলে আপনি এটার সাথে আমি একমত না। থ্যাংক ইউ। যদি পেয়েবল হয়, যদি পেয়েবল ক্লেমস হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, না দেওয়ার ইয়ে না। আমি মিন্টু ভাইয়ের কাছে আবার আসছি যে এটা যেমন একদিকে বললাম, কোনো সময় এমনও অভিযোগ থাকে যে বিমা কোম্পানি চাহিদার আলোকে ক্ষতি পরিমাণ আবার বিমা গ্রহীতার সাথেও আঘাত করে ক্ষতি নিরূপণের এরকম কিছু অভিযোগ রয়েছে। আপনার মন্তব্য কি? কঠিন প্রশ্ন স্যার। আসলে আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও কিছু থাকতে পারে, আমার জানা নাই। তো আমি বলি, আই ফার্মলি বিলিভ দ্যাট দ্য সার্ভেয়ার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নিউট্রাল বডি, ইয়েস, duly issued duly licensed by the Insurance Development Regulatory Authority under the Finance Ministry. Yes. For the purpose of surveying and assessment of the insurance losses. At the Insurance Act, insurers avoid
by the surveyor assessment for the settlement of the insurance loss, then they are restricted to settle the claim according to surveyor assessment. এখানে স্যার পরোক্ষভাবে আমি বলতে চাই যে আমরা যে সার্ভেটা করি, সার্ভেটা করার পর এখানে আমি প্রথমেই বলেছি যে সার্ভেয়ার যখন যাই ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে যাই, ওখানে ইন্স্যুরেন্স কোম্পানিরও ক্লেমস ডিপার্টমেন্টের লোক থাকে, ইনস্যুর্ড থাকে, ব্যাংকেরও লোক থাকে, যে আমরা ক্ষতিটা ওখানেই কিন্তু 70 থেকে 80% আমরা শেষ করে ফেলি। পরবর্তী আমরা ডকুমেন্টের সার্ভে করে, এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ আমার মনে হয় নাই। জি জি, থ্যাংক ইউ মিন্টু ভাই, খুব সুন্দর করে বলেছেন যে আসলে সার্ভেয়ার একটা নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠান। এখানে বিমাকারী অথবা বিমা গ্রহীতা চাপ সৃষ্টি করে ক্ষতির পরিমাণ বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। আমি লস্কর সাহেবের কাছে জানতে চাইব, সার্ভে রিপোর্ট পাওয়ার পরেও বিভিন্ন অজুহাতে বিমা কোম্পানিগুলো ক্লেম পরিশোধে গড়িমসি করে অথবা দেরি করে অথবা দিতে চায় না, এ বিষয়ে আপনার বক্তব্য শুনব আরেকটি বিরতির পরে। প্রিয় দর্শক, ইসলামী ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি জনাব লস্কর সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে সার্ভে রিপোর্ট পাওয়ার পরেও আপনারা বা কোনো কোনো কোম্পানি বিমা দাবি পরিশোধে গড়িমসি করে অথবা দিতে চায় না, এটা একটা কমনলি ধারণা মানুষের। জি, আপনি একটু বলবেন। বেসিক্যালি আমি এখানে দ্বিমত পোষণ করি। আপনি জানবেন যে ইতিমধ্যেই আমাদের কর্তৃপক্ষ আইডিআরে একটি ইন্স্যুরেন্স গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনে গ্রাহক সুরক্ষা গাইডলাইন যেটা, সেই গাইডলাইনে আপনার একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 90 দিনের ভিতরে। 90 দিনটা কবে? যেদিন আপনার ক্লায়েন্ট তার সমস্ত কাগজ জমা করতে পারবে, অর্থাৎ রিকোয়ারমেন্ট পেপারসটা যখন সে দিবে তার থেকে 90 দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট করতে হবে। তো মানে বেসিক্যালি যে জিনিসটা হয়, অনেক সময় পার্টির ধারণা যে আমি সমস্ত কাগজপত্র দিয়ে দিছি, কিন্তু তার রিকোয়ারমেন্টস পেপারস দেয় নাই। তো যে কারণে এটা ইতিমধ্যেই যে পদক্ষেপ নিয়েছে, অচিরেই এই আপনার কোশ্চেন যেটা সেটা মানে স্পষ্ট হয়ে যাবে। কারণ যার ক্লেমস সে অনলাইনে বসে দেখতে পারবে তার ক্লেমসটা সে কী কারণে পাচ্ছে না, কর্তৃপক্ষ দেখতে পারবে কী কারণে এই ক্লেমসটা পেন্ডিং থাকছে। অর্থাৎ তার যে রিকোয়ারমেন্ট পেপারস আছে, যেমন আমাদের মিন্টু ভাই বললেন যে একটা ফায়ার ইন্স্যুরেন্সে 36 নিয়ার অ্যাবাউট প্লাস মাইনাস ক্ষেত্র বিশেষ ডকুমেন্টস লাগে। এখন দেখা যাচ্ছে যে সেখানে সে 2-3টে ডকুমেন্টস দেয় নাই। তো এই 3টে ডকুমেন্টস যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তার ক্লেমসটা সে রিপোর্টটাও দিতে পারতেছে না। যদিও আপনি বলছেন রিপোর্ট দিয়ে দেওয়ার পরে, কিন্তু ক্লায়েন্টদের ধারণা যে রিপোর্ট দিয়ে দিছি, আমি তো সব কাগজ দিয়ে দিছি, রিপোর্ট হয়ে গেছে। বেসিক্যালি রিপোর্ট হওয়ার পরে ক্লেমস দেয় না, এরকম কোনো সুযোগও নাই। আমরাও আপনার সাথে একমত। মিন্টু ভাই একটু বলবেন, সেটা হচ্ছে যে কেউ কেউ বলে থাকে যে বিমাকারী চাহিদা অনুসারে সার্ভে রিপোর্ট পরিবর্তন আপনারা করে থাকেন, তা আসলে এটা কতটুকু যৌক্তিক? স্যার, আমি আগেই বলেছি যে আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট এবং নিউট্রাল বডি এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান, পিওরলি নিরপেক্ষ। এখানে আমাদের প্রতি ইন্স্যুরেন্স কোম্পানির কোনো চাপ থাকে না। আমার কাছে যে প্রবলেমটা মনে হয়, আমি 32 ইয়ার্স এই লাইনে, ইন্স্যুরার এবং ইন্স্যুরার টোটালটা পলিসি যেটা দেয় ইন্স্যুরকে দেয়, এই পলিসির যে ক্লজগুলি আছে কেউ পড়ে না। সে এডুকেটেড লেখাগুলো তো ছোট ছোট কেমনে পড়ে, যেটাই হোক না কেন স্যার, কেউ পড়ে না। যখন ক্লেম হয় তখন আমরা তো, যেহেতু পলিসিটা হলো ইন্স্যুর এবং ইন্স্যুরের একটা এগ্রিমেন্ট, জেন্টলম্যান এগ্রিমেন্ট, এই চুক্তির বাইরে, ক্লজের বাইরে তো আমরা রিপোর্ট যেতে পারি না।
আমি ছোট্ট একটু টাইম নিয়েই বলি 1 মিনিট। দেখা যায় সিচুয়েশন চেঞ্জ আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে দোকান কাম গোডাউন, কোনো জায়গায় আছে দোকান অ্যান্ড গোডাউন। হ্যাঁ, শব্দ দুটো কিন্তু আলাদা আলাদা। ওরা বলে যে আমার তো মাল ছিল, আমি কেন পাবো না। নিয়েছে গ্রোসারি গুডস, আছে দেখেছে পেট্রোল কেরাসিন এই টাইপের। তারপরে দেখা যায় যে স্টেশনারি, একটা দোকানে সর্ব ধরনের মালামাল থাকে। যখন আমরা সেগ্রিগেশন করি, দিয়ে দেখি যে আমাদের যে ইগুলি ইন্টারেস্টগুলি যখন আমরা করি, তখন ক্লেমটা কমে যায়, তখন অভিযোগগুলি আলটিমেটলি আসে। আমি বলি স্যার যে আমরা নিয়ার অ্যাবাউট আমাদের মার্কেটে প্রায় 10,000 প্লাস কিন্তু কম বেশি আমাদের এই জব আছে। আমাদের বিরুদ্ধে ব্লেম কিন্তু ওই রকম কিছু নাই, কত পার্সেন্টও নাই। শুধুমাত্র আন্ডার রাইটিং যে প্রবলেমগুলি যেগুলি থাকে, ওই যে সিচুয়েশন প্রবলেম, ফার্স্ট ক্লাস প্রবলেম আছে। বিল্ডিংয়ে দেখা যায় ফার্স্ট ক্লাস আছে, পলিসিতে আছে সেকেন্ড ক্লাস, বা আপনার পলিসিতে আছে সেকেন্ড ক্লাস, ফিজিক্যালি আছে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস, বা কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। দিয়ে দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি আমি তো ক্লেম পেলাম না, এই পার্টি বলে দিয়ে আমরা ইন্স্যুরেন্স তো পেলাম না। এটাই হয় এখানে স্যার, আমাদের কোনো চাপই অনুভব করি না। না, আমরা মনে করি না। সেটা হচ্ছে সিচুয়েশন, এরপরে লোকেশন, এরপরে কনস্ট্রাকশন ইত্যাদি সমস্যা থেকেই থাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি জনাব লস্কর সাহেবের কাছে জানতে চাইব, যথাযথভাবে এবং দ্রুততার সাথে বীমা দাবি পরিশোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সংক্ষেপে। বেসিক্যালি দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দুটা মানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ক্লায়েন্টসের যে রিকোয়ারমেন্ট পেপার, আমার যে আরএম থাকে, রিলেশনশিপ ম্যানেজার, যার মাধ্যমে বিজনেসটা প্রকিউরমেন্ট হয়েছে, ক্লায়েন্টের সাথে যার যোগাযোগ আছে, তার উচিত, আমরা সবসময় চেষ্টা করি, আমার কোম্পানিতে আমি চেষ্টা করি, সেটা হলো যে দ্রুততার সাথে রিকোয়ারমেন্ট পেপারসগুলো যাতে সার্ভেয়ারকে দেয়, সহযোগিতা করে। সার্ভেয়ারের যে সমস্ত রিকোয়ারমেন্ট পেপারস থাকে, সেটা যত দ্রুততার সাথে দিবে, সার্ভেয়ার তত দ্রুত আমাদেরকে রিপোর্টটা দিতে পারবে। আমাদের কাছে রিপোর্ট দিলে আমরা অবশ্যই চেষ্টা করি যে স্বল্প সময়ের ভিতরে ক্লায়েন্টসকে আমি ক্লেমস দিলে আস্থা তৈরি হবে, আমার বিজনেস বাড়বে। জি, আপনাদের দুজনেরই বিজ্ঞচিত আলোচনার জন্য আমি আমার পক্ষ থেকে এবং এশিয়ান টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনায় উঠে এসেছে যে বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বীমাকারীর পাশাপাশি বীমা গ্রহীতা সার্ভেয়ার এর ভূমিকা রয়েছে। সার্ভেয়ার এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সততা, আন্তরিকতা এবং বিশ্বস্ততার সাথে স্ব ভূমিকা পালনের মাধ্যমে পারস্পরিক আস্থা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার স্বাক্ষর রাখতে হবে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান পরিকল্পনা, গবেষণা এবং উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।